পর্ণতারকাকে ঘুষ দিয়ে নির্বাচনী দুর্নীতি করেছেন ট্রাম্প। ফৌজদারি মামলার শুনানিতে মন্তব্য কৌঁসুলিদের। সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নির্দোষ দাবি আইনজীবীদের। ধনী গরিবের রেকর্ড ভাঙছে ভারতের দ্বিতীয় দফার ভোট। প্রার্থীর তালিকায় আছেন মাত্র 500 রুপির মালিকও। 26 এপ্রিল ভাগ্য পরীক্ষা হবে 13 রাজ্যের 1198 জনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি নাবিলা সোহার। পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে স্পষ্টভাবেই নির্বাচনী জালিয়াতি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রিপাবলিকান এই নেতার ফৌজদারির মামলার বিচারের শুনানিতে এ মন্তব্য করেন কৌঁসুলিরা। অবশ্য এদিন আদালতে আবারও ট্রাম্পকে নির্দোষ দাবি করেন তার আইনজীবীরা। একের পর এক প্রাইমারি এবং ককাসে জিতে যখন ট্রাম্প শিবিরে সুবাতাস, সে সময়ই বড় ধরনের ইমেজ সংকটে পড়েছেন এ নেতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় বিচার কাজ শুরু হয়েছে তার। মূলত 2016 সালের নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে মোটা অঙ্কের ঘুষ দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার নিউ ইয়র্কের আদালতে সোমবার কৌঁসুলিদের তীক্ষ্ণ বাক্যবাণের মুখে পড়েন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মধ্য দিয়ে 2016 সালে নির্বাচনে বেআইনি পথ অবলম্বন করেছেন ট্রাম্প। অর্থ খরচ করে স্টর্মির কণ্ঠরোধ করার এই চেষ্টাকে সোজাসাপটাভাবে নির্বাচনী জালিয়াতি আখ্যা দেন কৌঁসুলিরা। যদিও সব অভিযোগ অস্বীকার করেন ট্রাম্পের আইনজীবী। নির্বাচনকে প্রভাবিত করতে তিনি কোনো ধরনের অপরাধ করেননি বলেই জোরালো দাবি তাদের। আর শুরু থেকে ট্রাম্প নিজেও এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আসছেন। এ মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ড হতে পারে ট্রাম্পের। অবশ্য জরিমানা দিয়েই কারাবাস থেকে রেহাই মিলবে তার। আসন্ন নির্বাচনের প্রার্থিতার ক্ষেত্রেও এই মামলার রায় কোনো প্রভাব ফেলবে না। তবে ভোটের মাঠে তার পক্ষে ভোট কমলেও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনে এবার নজর কাটছেন কোটিপতি প্রার্থীরা। দরিদ্র প্রার্থীরাও চোখে চোখ রেখে লড়ছেন ভোট যুদ্ধে। প্রথম দফায় ভোটে 2000 প্রার্থীর মধ্যে অনেকেই 100 কোটি টাকার উপরে মালিক ছিলেন। এবার দ্বিতীয় দফার ভোটে প্রায় 700 কোটি টাকার মালিকও প্রার্থী হয়েছেন। 26 এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফায় ভাগ্য পরীক্ষা হবে দ্বিতীয় ধনী প্রার্থী অভিনেত্রী হেমা মালিনীরও। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকায় যেমন আছেন 700 কোটি রুপির মালিক, তেমনি রয়েছেন মাত্র 500 রুপির মালিকও। দ্বিতীয় দফার ভোটে 13 রাজ্যে মোট 1198 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 1192 জনের হলফনামা বিশ্লেষণ করেছে দেশটির নির্বাচনী তথ্য সংক্রান্ত পর্যবেক্ষক সংস্থা এডিআর। দ্বিতীয় দফার ভোটে 390 জন প্রার্থী এবার কোটিপতি। আর এমন 6 জন প্রার্থী রয়েছেন যাদের কোনো সহায় সম্পদই নেই। কারো হাতে মাত্র 500 টাকা, তো কারো হাতে রয়েছে মাত্র 1000 রুপি। তাদের নেই কোনো বাড়ি, থাকার জায়গা, এমনকি হাতের মোবাইল ফোনও। তথ্য বিশ্লেষণকারী সংস্থা আরও বলছে, শীর্ষ 3 ধনী প্রার্থীর 2 জন কংগ্রেসের। আর তাদের নাম ভেঙ্কাটামানে গৌড়া এবং ডিকে সুরেশ। গৌড়ার মোট সম্পদের পরিমাণ 715 কোটি রুপি, আর ডিকে সুরেশের 622 কোটি। আর তৃতীয় ধনী প্রার্থী হেমার রয়েছে 278 কোটি রুপির সম্পদ। দ্বিতীয় দফার সবচেয়ে দরিদ্র প্রার্থীর রেকর্ডও গড়েছেন প্রার্থীরা। আগের দফায় কোনো দরিদ্র প্রার্থী ছিলেন না। এবার মাত্র 500 রুপি পকেটে নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন মহারাষ্ট্রের নান্দের লোকসভা আসন থেকে নির্দল প্রার্থী লক্ষণ নাগরাও। ভারতের বিচিত্রময় ভৌগোলিক অবস্থার মতোই নির্বাচনগুলোতে প্রার্থীদের ক্ষেত্রেও যে নাটকীয় বিচিত্রময়তা পাওয়া যাবে, সেটা খুবই সঙ্গত বলেও মনে করছেন বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। মালদ্বীপের 20তম জাতীয় সংসদ নির্বাচনে পিএনসি জোটের নিরঙ্কুশ জয় পাওয়ায় দেশটির কৃত্রিম সমুদ্র সৈকতে প্রার্থী ও কর্মী সমর্থকরা বিজয় উল্লাসের আয়োজন করে। সেখানে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। মালদ্বীপের সংসদীয় নির্বাচনে বড় জয় পেয়েছে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজের দল পিএনসি জোট।
21 এপ্রিলের ভোটে 602টি কেন্দ্রে 93টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 368 জন প্রার্থী। 73% ভোটারের উপস্থিতিতে 86টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে পিএনসি জোট পেয়েছেন 71টি আসন। অপরদিকে বিরোধী দল জোট ছাড়া পেয়েছে মাত্র 12টি আসন। সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরপরই উল্লাসে মেতে ওঠেন পিএনসি জোটের সমর্থকরা। বিজয় অনুষ্ঠানে সমস্বরে স্লোগান দিতে শুরু করেন। পরে তাদের সঙ্গে স্থানীয়রা যোগ দিলে অনুষ্ঠানস্থলে লোকারণ্য তৈরি হয়। অপরদিকে দেশটির জনগণের উদ্দেশ্যে সেবা করার প্রত্যয় জানিয়েছেন জয়ী প্রার্থীরা। বেইজিং এবং নয়াদিল্লি উভয়ের কাছেই মালদ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি দেশটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার ঐতিহাসিক অংশীদার ভারতের কাছ থেকে সরে চীনের দিকে ঝুঁকছে। কোনো দেশকে ইঙ্গিত না করে বিজয় ভাষণে ডক্টর মুইজ বলেন, মালদ্বীপের জনগণ বিদেশি প্রভাব মুক্ত হতে চায়। সময় সংবাদ, মালদ্বীপ। যুক্তরাষ্ট্রে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধে আইন করলে বাইডেন সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে অ্যাপটির মালিকানা কোম্পানি বাইটড্যান্স। সোমবার রুশ গণমাধ্যম আরটিকে এমনটাই জানিয়েছেন কোম্পানিটির শীর্ষ কর্মকর্তা মাইকেল বেকারম্যান। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাপে নেউলে সম্পর্ক দীর্ঘদিনের। দেশটির নাগরিকদের থেকে টিকটক অ্যাপের মাধ্যমে তথ্য ফাঁসের অভিযোগও উঠেছে বহুবার। তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো চীনা মালিকানাধীন অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা দিতে বিল পাস হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। তবে এই আইন কার্যকর হলে এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবে টিকটক অ্যাপের মালিকানা কোম্পানি বাইটড্যান্স। সোমবার রুশ গণমাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে বাইটড্যান্স কোম্পানির মার্কিন শাখার কর্মকর্তা এবং টিকটকের পাবলিক পলিসি বিভাগের প্রধান মাইকেল বেকারম্যান কথা বলেন। 2016 সালে চীনা কোম্পানি বাইটড্যান্স প্রথম বাজারে এই অ্যাপ আনে। এরপর 2022 সালে বিশ্বজুড়ে টিকটক ব্যবহারকারীদের সংখ্যা 75 কোটি ছাড়িয়ে যায়। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীর সংখ্যা প্রায় 17 কোটি। 2021 সালে টিকটকের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ ওঠে। ওই বছরই মার্কিন সেনা কর্মকর্তা ও কর্মচারীদের এই অ্যাপটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। পরের বছর 2022 সালে দেশটির সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও একই আদেশ দেওয়া হয়। সম্প্রতি দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অ্যাপটি নিষিদ্ধের পক্ষে ভোট দেন 360 জন প্রতিনিধি, বিপক্ষে দেন 50 জন। প্রেসিডেন্ট বাইডেন বিলটিতে স্বাক্ষর করলেই আইনটি গোটা যুক্তরাষ্ট্রে কার্যকর হবে বলেও জানানো হয়। নাদিম মারজান, সময় সংবাদ। সাপ্লাই চেইনে চাপ কমা ও গম ভুট্টার বাম্পার ফলনের উপর ভর করে চলতি বছর বিশ্ববাজারে কমবে খাবারের দাম, যা দিন শেষে স্বস্তি দেবে ভোক্তাদের। এমন পূর্বাভাসই দিয়েছে অর্থনৈতিক উপদেষ্টা সংস্থা অক্সফোর্ড ইকোনমিক্স। বাজারে গেলে নাভিশ্বাস ওঠে ভোক্তার প্রায় সব নিত্যপণ্যের দামই চড়া। প্রতিনিয়ত দাম বাড়তে বাড়তে তা চলে গেছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এমন পরিস্থিতিতে স্বস্তির কথা বলছে অর্থনৈতিক উপদেষ্টা সংস্থা অক্সফোর্ড ইকোনমিক্স। 2024 সালে বিশ্ববাজারে খাদ্যের দাম কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে তারা জানায়, চলতি বছর বৈশ্বিক খাদ্যমূল্য কমবে, ফলে খুচরা বাজারে খাদ্যপণ্যের দামও কমবে। খাবারের দাম কমার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে গম ও ভুট্টার প্রচুর সরবরাহ থাকা, কেননা সাম্প্রতিক মাসগুলোয় ফসল দুটোর বাম্পার ফলন হয়েছে। এতে কমতির দিকে রয়েছে দাম। ফ্যাক্টসেটের তথ্য বলছে বছর ব্যবধানে গমের দাম কমেছে 10% আর ভুট্টার 6%। 2022 সালে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে গম ও ভুট্টার উৎপাদন বাড়িয়েছেন কৃষকরা। এতে চলতি মৌসুমে বিশ্ববাজারে ভুট্টার রেকর্ড উৎপাদন হবে বলে মনে করে অক্সফোর্ড। পাশাপাশি বাড়ছে গমের উৎপাদনও, তবে তা 2022-23 মৌসুমের রেকর্ড উৎপাদনের তুলনায় কম হবে বলে জানিয়েছে অক্সফোর্ড ইকোনমিক্স। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে খাদ্যশস্যের সরবরাহ ব্যবস্থায় যে চাপ সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কমে আসবে বলেও জানিয়েছে সংস্থাটি। বিশ্ববাজারে রাশিয়ার রফতানি করা গমের কারণে স্থিতিশীল রয়েছে দাম। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ঈদ আর বৈশাখের আনন্দে ভাসলেন ইতালি প্রবাসী নারীরা। নেচে গেয়ে মুগ্ধ করলেন দর্শকদের। রোমে আয়োজিত বর্ষবরণ ও ঈদ উৎসবে প্রবাসীরা বললেন, বৈশাখ তাদের হৃদয়ে গাঁথা। বাংলা নতুন বছর আর ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালি এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। এখানে ছোট ছোট শিশুদের নৃত্য আর সঙ্গীতের পাশাপাশি নাচলেন ইতালীয় তরুণীরাও। অনুষ্ঠানে এসে মুগ্ধ হলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। আয়োজকরা বলছেন, প্রবাসে কর্মব্যস্ত জীবনে ঈদ আর বৈশাখ সময় মতো উদযাপন করা হয় না, তাই এই আয়োজন। এই উৎসবে সাধারণ মানুষের পাশাপাশি রোমের কমিউনিটির নেতারাও অংশগ্রহণ করেন।
এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ সোহার। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।